এবার জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা। এবার জাপানে থেকে সার্জিস আলমের একই অবস্থা হলো। এনসিপি নেতা সার্জিস আলম তার সর্বশেষ পরিস্থিতি কি? সার্জিস, হাসনাত, নাহিদ একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে। জাপানে গিয়ে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণধোলাই সমন্বয়ক সার্জিস আলম। এবং এনসিপি এই টুকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা সেখানে মাই খাবি। দলের শাসনতন্ত্র নিজের হাতে রেখে সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা কি আমাকে চান? আমি আসছি আপনাদের মাঝে, খুব শীঘ্রই আসছি। এই যে পুতুল বললেন না যে আপনারা কি আমাকে চান, আমি আসছি, এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে, কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না। এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনা বাধার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান। এতদূর এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যুক্তরাজ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী লীগের হামলা চেষ্টার পর এবার জাপানে এনসিপির নেতা সার্জিস আলমের উপর আওয়ামী লীগের হামলা হয়েছে। প্রিয় দর্শক, এমনটাই দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে, যা একটু পরেই আপনারা দেখতে চলেছেন। এছাড়াও দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যে এবার আওয়ামী লীগের হাল ধরেছেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় ফেরানো যায় এবং ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে কাজ করছেন তিনি। দর্শক, তিনি একটা ঐতিহাসিক গোপন কাজ শুরু করে দিয়েছেন, যা আজকের এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, সে বিষয়টি নিয়েও থাকছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। এ সময় জাপান পরিকল্পিতভাবে সার্জিস আলমের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা। এবার জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে এনসিপির প্রতিনিধি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেই প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকেই। সফরকালে তার টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবার পাশাপাশি জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছিল। কিন্তু এনসিপি নেতাদের আসার খবর একদিন আগে থেকেই পেয়েছিল আওয়ামী লীগ, তাই এনসিপি নেতাদের গাড়ি অবরোধ করে রাখেন তারা। পুলিশ বাধা দিলেও শেষ রক্ষা হয়নি সার্জিস আলমের। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে আওয়ামী সমর্থকেরা। এই হামলায় গুরুতর আহত হন সার্জিস আলম। এনসিপি এই টুকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা সেখানে মাই খাবি। তো এই সবগুলা ঘটনার মিশ্রিত একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে এক থাকার কথা ছিল, আমাদের যে ঐক্য থাকার কথা ছিল, ঐক্যটা থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই। এ ধরনের অনেক কথা বলেছে। মাহফুজ আলমের উপর হামলার মনোসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে, মানে এক কথায় এসে হুমকি ধামকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, লম্বা হচ্ছে, যেটা রাশেদ যে গণ অধিকার পরিষদের রাশেদ সেও বলেছে। আমার কথা হচ্ছে তোরা ক্ষমতায় রয়েছিস, তোদের বাপ আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস, তোদের আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে তোদেরকে বাংলাদেশের বাইরে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তোদেরকে কেন গায়ে হাত দেয়? এই সাহসটা কিভাবে পায় বলতো? এখন ফেসবুকে স্ট্যাটাস দেশ কেন ভয় পাইয়া? তুই না আগামী প্রধানমন্ত্রী হবি, তুই না বাংলাদেশের সব থেকে তরুণ প্রধানমন্ত্রী হবি, তাহলে ভয় পাচ্ছিস কেন? মাহফুজ আলম লন্ডনে গেছে, লাঞ্ছিত হয়েছে, যুক্তরাষ্ট্রে গেছে, লাঞ্ছিত হয়েছে। বাট তুই সার্জিস, হাসনাত, ইউনুস আজকে ক্ষমতা ছাড়লে ওই দিন 24 আওয়ার্স তোদের লাশ কি খুঁজে পাবে? বাংলাদেশে থাকতে পারবি তোরা? তো কোনো দিক দিয়ে বেরোতে পারবি না। তোদের তো গলা টেনে ছিঁড়ে ফেলবে বাংলাদেশের মানুষ। ভয় পাই স্ট্যাটাস দিস কেন? স্ট্যাটাস দিয়ে কি বুঝাস? ফেসিবাদ বিরোধী ঐক্য আবার এক করবি? বিএনপিকে তোরা যে টুপকি মেরেছিস, বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না, তোদেরকে কোনো সমর্থন দিবে না, নিশ্চিত থাক। আর বিএনপি বুঝে গেছে তাদের আকাশ বড় তারা, ঠিক আছে?
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রক্ষা পাবি না। এই যে অনুভূতি সৃষ্টি করা কিংবা সহানুভূতি নেওয়ার জন্য মানুষের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য মাহফুজ আলমকে এরকম অসম্মান করা, ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না, গালমন্দ অনেকদিন থেকে করি না, ভয় পাইস না, কপালে খুব স্বনির্দশা আবহমান, অপেক্ষা কর, জাস্ট অপেক্ষা কর, তোর কপালে দুঃখ আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাঁচতে পারবি না। বিএনপি ক্ষমতায় এলে ওয়াকারুজ্জামানের বিপদ, কারণ গ্রেনেড হামলার পরে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে প্রায় অথর্ব করে দিয়েছিল যারা, তাদের নেতৃত্বে ছিলেন ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান তাই কি চাইছেন এরশাদ ও জিয়ার মতো রাজনৈতিক দল তৈরি করে বা নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দলের নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে? এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই ব্যাপারে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ তার টার্গেট। স্বচ্ছ আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দখল নিয়ে ভোটে নামার ভাবনা কয়েক মাস আগেই প্রকাশ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের। ঢাকার ক্যান্টনমেন্টে ডেকে মনের কথা জানান তিনি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে। তারা কয়েকদিন পরে সে কথা ফাঁস করে দেন। ফলে এই চেষ্টা আর গোপন নেই, কিন্তু গোপন নেই বটে, তাই বলে চেষ্টা যে বন্ধ হয়েছে তা নয়। ওয়াকারুজ্জামানের সেই চেষ্টা কিন্তু অব্যাহত। চেষ্টাটা কি? সামনাসামনি আওয়ামী লীগের যারা নেতৃত্বের পরিবর্তন করে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসা। আচ্ছা, এই ব্যাপারে ওয়াকারুজ্জামানের এত কেন, এই ব্যাপারে তার নজর কেন এত কিন্তু কেন তিনি চাইছেন এই ব্যাপারটা, তার কারণ আছে। আস্তে আস্তে আসবো সেই প্রসঙ্গে। দেখুন, আওয়ামী লীগের কয়েক মাস পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল শুরু হয়েছে, এবং সেটা শুরু হয়েছে মানে বিরাট ভাবে। এক এক জায়গায় ছোট্ট করে 2-5 জন এলো, এসে একটা মিছিল করে জয় বাংলা বলতে বলতে চলে গেল, শেখ হাসিনা জিন্দাবাদ করতে করতে চলে গেল। ব্যাপারটা তা আদৌ নয়। ঝটিকা মিছিল ক্রমশ বড় হচ্ছে, হাজার হাজার মানুষ আসছে সেখানে, আর পুলিশ বা সেনার তরফ থেকে কোনো বিরোধিতা করা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। প্রথমে একদিন বোধহয় 7 জনকে ধরা হয়েছিল, তাদের ছেড়েও দেওয়া হয়ে গেছে। তো এরা সেনা কিংবা পুলিশ কোনো বিরোধিতা করছে না। যত দিন যাবে তত আওয়ামী লীগের নৌকার মিছিল বাড়বে সেনা প্রধানের সহযোগিতায়। ডাকসু ও জাকসুর নির্বাচনে জামায়াতের বিরাট জয় হয়ে গেছে ইতিমধ্যে, ও বিএনপির চরম পরাজয়। এই জামাতের জয় এবং বিএনপির পরাজয় দেশের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছে। আর এই বদলে যাওয়া মানচিত্রে দেশের পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে আরো আশান্বিত করেছে। এই যে চিন্তা স্বচ্ছ আওয়ামী লীগ, এটা মূল আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভোটের ময়দানে লড়াই করার কৌশল। নাম থাকবে আওয়ামী লীগ, প্রতীক থাকবে নৌকা, কারণ এটাই তো হচ্ছে আওয়ামী লীগ এত বছর ধরে এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশের মানুষের মনে। সেই হিসেবে ওইভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দখল করে নিয়ে ভোটের ময়দানে লড়াই করার কৌশল নিয়েছেন ওয়াকারুজ্জামান। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে গোপন আলোচনার বিষয়টি ফাঁস হওয়ার পর একথা সামনে এসেছে। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল, আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে, কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না। এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনা বাধার মুখে না পড়ে, সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান, এবং সেটাও এই কৌশলের সঙ্গে সম্পর্কিত। ছাত্র রাজনীতিতেও জামাতের হাত আটকে যাচ্ছে না। 2025 সালের ডাকসু ও জাকসু নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিকভাবে বিজয়ী হয়েছে, যেখানে বিএনপির যে ছাত্র দল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এই ফলাফল ওয়াকারুজ্জামানের রাজনৈতিক সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে, কারণ বিএনপি পিছিয়ে গেছে। যাদেরকে এতদিন বলা হচ্ছিল যে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার, তারা পিছিয়ে গেছে। এতদূর এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন, যেমন করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ। তারা তাদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন। আজকের দিনে সেনাপ্রধানও সেই পথ অনুসরণ করতে চলেছেন। তবে একটি পার্থক্য, ওই যে বললাম যে তারা ক্ষমতায় বসে রাজনৈতিক দল করেছিলেন, আর ওয়াকারুজ্জামান তিনি রাজনৈতিক দল তার আগের থেকে গোপনে তিনি করছেন, আড়ালে তিনি করছেন, কিন্তু তার আগে তিনি সেনাপ্রধান হিসেবেই তিনি কিন্তু ক্ষমতার দখল নিতে চাইছেন সেনাপ্রধান হিসেবেই। কিভাবে ওয়াকারুজ্জামান তার স্বপ্ন সফল করবেন, কৌশলকে সফল করবেন? আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করা এবং দলের সমস্ত উচ্চ নেতৃত্ব নির্বাচনে থাকার ফলে ওয়াকারুজ্জামান এক অভূতপূর্ব সুযোগ পেয়েছেন, যা এর আগে হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ পাননি। সেই সুযোগ হলো দেশের ভেতর আওয়ামী লীগকে নিজের সুবিধা মতো ব্যবহার করার পরিস্থিতি, যেটা করতে চলেছেন এবং করা শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের নেতৃত্ব আড়াল থেকে হাতে নেবার প্রস্তুতি কয়েক মাস আগেই শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। নির্বাচন যত এগিয়ে আসবে এই ব্যাপারটা তত খোলসা হবে। স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের করে তার নামে হাসিনাবিহীন এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে ও জিতবে, এটাও মনে রাখুন। আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থনের সঙ্গে সেনাবাহিনীর সাপোর্ট পেলে কে হারাতে পারবে আওয়ামী লীগের প্রার্থীদের? নৌকার প্রার্থীরা নৌকা তরতর করে এগিয়ে চলবে। নির্বাচনে জেতা পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকবেন, যাতে সেনাপ্রধান হিসেবে থেকে, এবং সামরিক অভ্যুত্থান ঘটাবেন না, তিনি সেনাপ্রধান হিসেবে থেকে তার যে দল হবে তখন আওয়ামী লীগ, স্বচ্ছ আওয়ামী লীগ, তাদেরকে তিনি সব রকমের সাহায্য করবেন। তারপর দল জিতলে, এবং জিতবে সেটা বলে দিচ্ছে স্পষ্টভাবে, বিজয়ী সাংসদদের সিদ্ধান্তে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যদি রাষ্ট্রপতি করেন তাহলেও অবাক হব না। এই পদ্ধতিতে বিএনপি, জামাত, মৌলবাদীরা হারলো, জিতলো আওয়ামী লীগ। যদিও তার নেতৃত্বে শেখ হাসিনা নন, থাকবেন ওয়াকার উজ্জামান এবং তার নেতৃত্বে নতুন নেতৃত্ব যারা আসবেন তারা। দলের শাসনতন্ত্র নিজের হাতে রেখে সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা খবর টবর পাওয়া যাচ্ছে, তিনি একটা দলের একটা শাসনতন্ত্র তৈরি করছেন। একটা সাংবিধানিক সরকার যেরকম চলে, দল আলাদা সরকার আলাদা, যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চলে, যেমন ভারতে চলে এবং অন্যান্য রাষ্ট্র চলে, দল আলাদা সরকার আলাদা। দল আর সরকার এক নয়। দলের নীতি নির্ধারণ যা থাকবে সেই অনুযায়ী সরকার চলবে। সেটাই হচ্ছে সব জায়গাতে যেভাবে হয় সেভাবে এখন নতুন ভাবে সরকার চালানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা পরবর্তী যে তার যে ছেলে রয়েছে জয়, তিনি কি করবেন? তিনি যেটা করবেন সেটা হচ্ছে বিদেশি যত সংগঠন আছে, এই বিদেশি সংগঠনগুলোকে, যত আমাদের আওয়ামী লীগের যত আপনাদের যত সমর্থক রয়েছে, তাদের যত সংগঠন আছে, সেই সমস্ত সংগঠনগুলো সামলানোর দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। এই এখন যে আওয়ামী লীগকে আপনারা দেখে এসছেন এতদিন ধরে, আমি যেটা বারবার বলেছি, আপনারা একদম পরিবর্তিত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ফিরে পাবেন। তিনি প্রধানমন্ত্রীত্বে হয়তো ফিরবেন না, তিনি দলের নেত্রী হিসেবে থাকবেন। এমিরেটাস যাতে চেয়ারম্যান যাকে বলা হয়, এমিরেটাস চেয়ারম্যান হিসেবে উনি থাকবেন এবং দলের সরকারের প্রধান মুখ হয়ে দাঁড়াবে পুতুল। এবং জয়ের কথা আমি বললাম, জয় বিদেশটা সামলাবে। কারণ জয় যেভাবে মানুষ হয়েছে সেটা হচ্ছে বিদেশি কালচারের সঙ্গে মানুষ হয়েছে। জয় এই দেশে এসে বাংলাদেশে এসে বাংলাদেশের কালচারের সঙ্গে তিনি মিলিয়ে দিতে পারবেন না, সেটা আপনাদের প্রধানমন্ত্রী খুব ভালো মতো জানেন। এবং শেখ হাসিনা সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপগুলো, সুচিন্তিত পদক্ষেপগুলো নিচ্ছেন। এখন এই যে পুতুল আছেন, পুতুল কিন্তু আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রী, সাংসদ তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কংগ্রেসের সোনিয়া গান্ধীর সঙ্গে উনি দেখা করে এসেছেন। উনি নিজেকে ওই পদের জন্য গুছিয়ে রাখছেন চারদিক দিয়ে, একদম ভারতের সমর্থনটা নিজের মা যেরকম ভাবে মেনটেন করেছেন সেইভাবে উনি মেনটেন করার জন্য উনি সমস্ত দলের সঙ্গে, সে একদম জেডিইউ থেকে আপনার এ পর্যন্ত এসপি পর্যন্ত সবার সঙ্গে উনি কথাবার্তা বলে একটা সুসম্পর্ক একটা স্থাপন করে ফেলছেন এই সময়টার মধ্যে। এই যে সময়টা এখন চলছে, এই সময়ের মধ্যে এটা বহুদিন ধরেই চলছে, আমার কানে আসছিল, কিন্তু আমি সঠিকভাবে খবর পাচ্ছিলাম না এবং মানে আপনাদের যে বলার মতো একটা জায়গায় আমি যেতে পারছিলাম না। কিন্তু সম্প্রতি দুটো ভিডিও আমার হাতে এসছে, সেই ভিডিও দুটো দেখার পর আমি নিশ্চিত হয়েছি যে খবরটা আমি পাচ্ছিলাম সেই খবরটা একেবারে সত্যি এবং সেদিকেই আস্তে আস্তে আওয়ামী লীগ যাচ্ছে। আপনি এই দুটো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন শেখ হাসিনা বুঝে গেছেন যে এনাফ ইজ এনাফ, আর নয়। ভিডিও দুটো দেখুন। মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা, পুরো দলটাই আজ শেষ হবার পথে। আপনারা কি আমাকে চান? আমি আসছি আপনাদের মাঝে, খুব শীঘ্রই আসছি। এই যে পুতুল বললেন না যে আপনারা কি আমাকে চান, আমি আসছি, এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য। আমি আসছি মানে কি? দেশে তো সবাই যায়, আমি আসছি মানে কি? আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি, এটাই উনি বলতে চেয়েছেন খুব শর্ট ফর্মে। যেটা কূটনৈতিক কথাবার্তায় যে কথাগুলো হয়, আপনাকে বিটুইন দ্য লাইন বুঝে নিতে হবে। এইগুলো এখন উনি করছেন, নিজেকে তৈরি করছেন এই সময়টুকুর মধ্যে। এইবারে এই যে বাকি 264 জন রয়ে গেল, এই 64 জন দুজনে একবার ঢেড়া পড়ে গেছে, কিন্তু আমি যেটা বললাম ঢেড়া পড়ে গেছে। এখন এরা কেউ আর দলের মধ্যে স্থান পাবে না, এরা দলের বাইরেই থাকবে। দলের বাইরে থেকে যা শয়তানি করার শয়তানি করবে এবং দেশের লোক এদের বুঝে নেবে এখনই এরা কি করবে। আওয়ামী লীগের লোকজন খুব ভালো করে জানে এদের কি করে সামলাতে হয়, তো তারা এগুলো সামনে নেবে। তো নতুন খবর যেটা, সেটা হলো আপনারা নিশ্চিন্তে থাকুন, শেখ হাসিনা খুব শীঘ্রই কন্যা পুতুল সমেত দেশে ফিরছেন এবং ওই নির্বাচন যে হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতুল এবং শেখ হাসিনা নিজেও থাকবেন, পুতুলে থাকবেন, কিন্তু উনি দলের গঠনতন্ত্র, দলকে সামলাবেন এবং সরকার চালাবেন হচ্ছে পুতুল। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব দাঁড়িয়েছে। তাহলে মোটামুটি আপনাদের কাছে এটা পরিষ্কার হলো যে কি হতে যাচ্ছে। এবার বাকিটুকু দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকে সেই অনুযায়ী কথা হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।